আমাদের প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ অবস্ট্রাকটিভ স্পাইরোমেট্রি অ্যান্ড নর্মাল ট্রান্সফার ফ্যাক্টর ফর কার্বন মনোক্সাইড? তাহলে অ্যান্সার কি হবে? অপশনগুলোর মধ্যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কোনটা কোনটা আছে? অ্যাজমা, সিওপিডি। এর মধ্যে নর্মাল ট্রান্সফার ফ্যাক্টর কোনটা থাকবে? অ্যাজমা। এক্সেলেন্ট। তাহলে এখানে আমাদের অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যদি দেখি, তাহলে এখানে অ্যাজমা এবং এমফাইসেমা এই যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এটা হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন, সার্কোইডোসিস হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন। রেস্ট্রিকটিভ লাং ডিজিজগুলোতে ইউজুয়ালি আমাদের টিএলসিটা কম থাকে, আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে ইউজুয়ালি টিএলসি নর্মাল থাকে অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশি থাকতে পারে। তবে এমফাইসেমার ক্ষেত্রে টিএলসিও কম থাকে। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যদি এই প্রশ্নটা ঘুরে আসতে পারে যে অবস্ট্রাকটিভ স্পাইরোমেট্রি উইথ রিডিউস টিএলসিও, তাহলে অ্যান্সার কি হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে এমফাইসেমা। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি কি আছে আমাদের? অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে আছে আমাদের সিওপিডি, অ্যাজমা, তারপর হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিস, আর একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিওপিডির মধ্যে আবার আছে আমাদের ক্রনিক ব্রঙ্কাইটিস, আর একটা হচ্ছে এমফাইসেমা। আচ্ছা, টিএলসিও মানে কি? এখানে আমরা দেখি কি ট্রান্সফার ফ্যাক্টর ফর কার্বনোসাইড। আমাদের যে রেসপিরেটরি মেমব্রেন আছে, আমরা এই ক্লাসে বলছিলাম যে এখানে আমাদের থাকে হচ্ছে ভেসেলস বা ক্যাপিলারি, আর এখানে থাকে হচ্ছে আমাদের অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা ক্যাপিলারিতে কতটুকু ট্রান্সমিশন হইতেছে, এই ডিফিউশন হইতেছে, এটার উপরে ডিপেন্ড করে এটা। তাহলে আমরা ইউজুয়ালি অক্সিজেন দিয়ে তো টেস্ট করতে পারি না, আমরা টেস্ট করেছে কার্বন মনোক্সাইড দিয়ে। তাহলে এই কার্বন মনোক্সাইডটা এই মেমব্রেনটা ক্রস করে কতটুকু ব্লাডে যাইতেছে এইটার উপরে টিএলসিও ডিপেন্ড করে। তাহলে কোনো কারণে যদি এই মেমব্রেনগুলো ড্যামেজ হয়, মানে অ্যালভিওলার যে মেমব্রেন আছে এগুলো যদি ড্যামেজ হয়, বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম যদি ড্যামেজ হয়, অথবা রেসপিরেটরি যে মেমব্রেন আছে এটা যদি থিকেন বা ফাইব্রোসিস হয়ে যায়, তাহলে এই টিএলসিও তখন কমে যায়। অথবা কোনো কারণে যদি সার্কুলেশনে হিমোগ্লোবিন কমে যায়, আর সার্কুলেশন যদি কোনো একটা থ্রোম্বাস ফর্মেশনে অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে সেগুলোর ক্ষেত্রেও টিএলসিটা ফল করবে। তাহলে রেসপিরেটরি যে মেমব্রেন থাকে আমাদের অ্যালভিওলার যে মেমব্রেন, এটা হচ্ছে ফাইব্রোসিস বা থিকেনটা ইউজুয়ালি, যেগুলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, সার্কোইডোসিস আছে, মানে রেস্ট্রিকটিভ যে লাং ডিজিজগুলা, তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজগুলোতে ইউজুয়ালি আমাদের টিএলসি কম থাকে। অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি এটা নর্মাল থাকে, আর অ্যাজমার ক্ষেত্রে অনেক সময় বেশি থাকতে পারে। বাট এক্সেপশন আছে এমফাইসেমা। এমফাইসেমাতে কি হয়, অ্যালভিওলার মেমব্রেনগুলো ডিস্ট্রাকশন হয়, ফলে এই কার্বন মনোক্সাইডটা ঠিকমতো ডিফিউজ হতে পারে না। তাহলে অবস্ট্রাকটিভের মধ্যে আমরা এমফাইসেমাতে টিএলসিটা কম পাবো। আর এই রিলেটেড আরো ডিটেলস ডিসকাশন আমরা হচ্ছে রেসপিরেটরি যে ফার্স্ট পার্টটা ছিল ওখানে ডিসকাস করলাম, ইউটিউবে ভিডিও দেখা আছে, দেখে নিতে পারেন, লাস্টের দিকে দেওয়া আছে। রেসপিরেটরি
1 নম্বর যে চ্যাপ্টারটা ছিল ওখানে আমরা এটা পুরোটা ডিসকাস করছি। Which one of the following features is encountered least frequently in patients with sleep apnea syndrome? Excellent. তাহলে স্লিপ অ্যাপনিয়ার সাথে কি কি কন্ডিশন অ্যাসোসিয়েটেড আছে, কি কি কমপ্লিকেশনস হইতে পারে, এগুলো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। তাহলে ডে টাইম স্লিপিনেস, এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার কমন সিমটমস। আর একটা হচ্ছে স্নোরিং। হাইপারটেনশন হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কমপ্লিকেশনস। আর লার্জ নেক সাইজ, ওবেসিটি, মেল জেন্ডার, এগুলো হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার রিস্ক ফ্যাক্টর। তাহলে ফিমেল জেন্ডার এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার সাথে অ্যাসোসিয়েটেড না। ইউজুয়ালি মেল জেন্ডার এদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রিস্কটা থাকে বেশি। তাহলে মেল জেন্ডার বাদে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর কি রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো সব পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে খুবই কমন হচ্ছে ওবেসিটি, তারপর হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট, তারপর হচ্ছে অ্যাক্রোমেগালি, তারপর মেল জেন্ডার তো আমরা একটা পড়লামই। তারপরে যে কোনো কারণে যদি ম্যাক্রোগ্লোসিয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রিস্কগুলো বেশি থাকে। হাইপোথাইরয়েডিজম অ্যানাদার রিস্ক ফ্যাক্টর। তাহলে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রিস্ক ফ্যাক্টর কি কি আছে, কমপ্লিকেশনস কি কি হতে পারে, এগুলো পরীক্ষা এমসিকিউ আসতে পারে। Which one of the following features is most accurate regarding pneumocystitis zoonosis pneumonia? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষা কম পড়ে, কিন্তু মানে অপশনগুলো জানা থাকলে আমরা নিউমোসিস্টাইটিস জoonosis pneumonia থেকে কোনো প্রশ্ন আসলে এটা অ্যান্সার করতে পারবো, যে কারণে প্রশ্নটা দেওয়া হয়েছে। এক্সিলেন্ট। তাহলে নিউমোসিস্টাইটিসের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এখানে ইউজুয়ালি লাং অস্কারেশন করলে কোনো ফাইন্ডিংস ইউজুয়ালি পাওয়া যায় না। আমরা যদি বাকি অপশনগুলো চিন্তা করি, ব্লাড কালচার ইজ পজিটিভ ইন এ থার্ড অফ কেসেস। নিউমোসিস্টাইটিসে ইউজুয়ালি ব্লাড কালচার পজিটিভ পাওয়া যায় না। নিউমোসিস্টাইটিস আমরা কি ইনভেশন করি, এইচএসসিটি করতে পারি। আর কনফার্ম করার জন্য আমরা ইউজুয়ালি ব্রঙ্কো অ্যালভিওলার লেভেস ফ্লুইড স্টাডি করি। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কনফার্ম করার জন্য আমরা কি করব। তারপর হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কট্রিমক্সোজল, তাহলে আমরা ইউজ করি না। অকার্স এক্সক্লুসিভলি ইন পেশেন্টস উইথ এইডস, তাহলে এইডস পেশেন্টের ক্ষেত্রে রিস্কটা বেশি, বাট শুধু এইডস পেশেন্টে হবে ব্যাপারটা এমন না, অন্যান্য ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টও হইতে পারে। প্লুরাল লিভিশন ইজ ফ্রিকোয়েন্টলি বাইলেটারাল। নিউমোসিস্টাইটিস কি প্লুরাল লিভিশন হয়? তাহলে নিউমোসিস্টাইটিসে প্লুরাল লিভিশন আনকমন। তাহলে বাকি যে অপশনগুলো আছে সবগুলাই হচ্ছে ফলস, শুধু এখানে রাইট অ্যান্সার আছে অস্কালটেশন ফাইন্ডিংস রিভিলস নো অ্যাবনর্মালিটি। তাহলে এখান থেকে আমরা নিউমোসিস্টাইটিসের সিমটমস পড়লাম, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, মোটামুটি একটা আইডিয়া পাইলাম আর কি, যে কোনো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। Which one of the following features is most characteristic of small cell bronchial carcinoma? লাং কার্সিনোমা হচ্ছে পরীক্ষার জন্য খুবই হট টপিকস। এটা এফসিএস পরীক্ষা হোক, এমআরসিক হোক বা রেসিডেন্সি হোক। এক্সিলেন্ট। তাহলে হাইপোনেট্রিমা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার ফর স্মল সেল লাং কার্সিনোমা। আমরা আগে ক্লাসে বলছিলাম যে স্মল সেল লাং কার্সিনোমার সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েট থাকতে পারে, যেগুলো পরীক্ষা দেওয়ার মতো। একটা পাইলাম হচ্ছে হাইপোনেট্রিমা ডিউ টু সিআর। তারপর একটা বলছিলাম আমরা হাইপোক্যালেমিয়া থাকতে পারে ডিউ টু একটোপিক কুশিং। থার্ড হচ্ছে পিগমেন্টেশন থাকতে পারে। ফোর্থ হচ্ছে ল্যাম্বার্ট-ইটন সিনড্রোমের ফিচার্স থাকতে পারে। ফাইভ হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম থাকতে পারে। আর হচ্ছে পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস সিনড্রোম থাকতে পারে। তাহলে স্মল সেল লাং কার্সিনোমা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এর প্রত্যেকটা টপিকসই মানে পরীক্ষা আসার মতো, কোনটা কোন পরীক্ষা আসবে কোনো নেই। তাহলে সবগুলো সম্পর্কে আমাদের কম বেশি ধারণা থাকা লাগবে, যে কখন আমরা স্মল সেল লাং কার্সিনোমা চিন্তা করবো।
Which one of the following conditions is rarely associated with pulmonary infiltrates and peripheral eosinophilia? ডেভিডসনে একটা বক্স আছে পালমোনারি ইওসিনোফিলিয়া, পেশেন্টে কিছু পালমোনারি ফিজাস থাকে আর সাথে ইওসিনোফিলিয়া থাকে। ইউজুয়ালি এমসিকিউ হিসেবে আসে, অনেক সময় এরকম সিঙ্গেল বেস আসতে পারে। এখানে চাইছে কোনটা অ্যাসোসিয়েটেড না। এক্সিলেন্ট। তাহলে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, দিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পেরিফেরাল ইওসিনোফিলিয়া। তাহলে বাকি যেগুলো আছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, লোফলা সিনড্রোম, সালফোনামাইড থেরাপি, এই সবগুলোতে কি থাকে? পালমোনারি ইনফিল্ট্রেশন থাকতে পারে, সাথে পেরিফেরাল ইওসিনোফিলিয়া থাকতে পারে। তো ডেভিডসনের বক্স রেখে বেশি লাগে হচ্ছে যে কোন কোন ড্রাগ পালমোনারি ইওসিনোফিলিয়া করে আর কোন কোন কন্ডিশন এই ইওসিনোফিলিয়া করতে পারে। Most cases of community acquired pneumonia are caused by which one of the following? স্টোরকাস নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া হচ্ছে রেসপিরেটরি চ্যাপ্টার থেকে আরেকটা হট টপিক, যেখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। এফসিবিএস এ কোনো বার দেখা যায় 2টা বা 3টা প্রশ্ন আসে শুধু একটা টপিক থেকে। Which one of the treatments below would be the most appropriate management in this case? A 50-year-old sales representative with a BMI 34 kg per meter square is referred to the sleep clinic because he keeps falling asleep at the wheel. His wife complains that he keeps her awake all night with his snoring. Daytime sleepiness আছে, সাথে স্নোরিং আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে তাহলে? কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এক্সেলেন্ট। আচ্ছা, এই পেশেন্টের আমরা যদি ডায়াগনোসিস কনফার্ম করতে চাই তাহলে ইনভেস্টিগেশন কি করব? এক্সেলেন্ট। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চার্জ আছে পলিসোমনোগ্রাফি। What diagnosis fits best with this clinical picture? A 35-year-old woman who has been treated for asthma presents for review. She helps with marking out at a horse riding stable over the weekend. She had been well until the past year or so, but since then has been suffering from recurrent chest infection, dry cough and shortness of breath. There is no hemoptysis. Full blood count reveals raised eosinophil count. Chest X evidence pulmonary infiltration and some lobar consolidation. Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তাহলে একটু আগে আমরা পড়ে আসছিলাম যে পালমোনারি ইনফিল্ট্রেশন সাথে হচ্ছে পেরিফেরাল ইওসিনোফিলিয়া, বেশ কয়েকটা কজ আছে। এর মধ্যে কোনো পেশেন্টের যদি অ্যাজমা লাইক ফিজাস থাকে এবং সাথে অ্যানিমেল কন্ট্যাক্টে হিস্ট্রি থাকে, আর প্রেজেন্টেশন হয় রিকারেন্ট চেস্ট ইনফেকশন বা প্রোডাক্টিভ কাপ নিয়ে, মানে অনেকটা ব্রঙ্কেকটিসিস টাইপের ফিজাস, ডায়াগনোসিস হবে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট উইথ হর্স আছে, তাহলে ইউজুয়ালি দেখা যায় এই ধরনের অ্যানিমাল কন্ট্যাক্ট থাকলে তাদের যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস এগুলো ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং সেখান থেকে এবিপিএ ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাজমা দিয়ে 2টা প্রশ্ন খুব কমনলি পরীক্ষায় আসে। একটা হচ্ছে অ্যাজমা সাথে ব্রঙ্কাইটিস লাইক ফিচার, আর একটা হচ্ছে অ্যাজমা প্লাস ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস কথাটা অবশ্য ডিরেক্টলি থাকবে না, পেশেন্টের স্কিন র্যাশ থাকতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে, আর সাথে হচ্ছে ইওসিনোফিল কাউন্ট বেশি থাকতে পারে। তাহলে অ্যাজমার সাথে যদি ব্রঙ্কাইটিস লাইক ফিজাস থাকে, মানে প্রোডাক্টিভ কাফ বা রিকারেন্ট চেস্ট ইনফেকশন সাথে অ্যানিমাল কন্ট্যাক্ট হিস্ট্রি, তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। আর পেশেন্ট যদি ভাস্কুলাইটিস টাইপের ফিচার থাকে, স্কিন র্যাশ আছে, নিউরোপ্যাথি আছে, আর সাথে যদি ইওসিনোফিল কাউন্ট বেশি থাকে,
এর সাথে অ্যাজমা লাইক ফিচার্স। তাহলে ডায়াগনোসিস হচ্ছে ইজিপিএ, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। তাহলে ইজিপিএ এবং এবিপিএ দুইটাতে কিন্তু ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে। তাহলে পরীক্ষার প্রশ্ন আবার ঘুরাইও আসতে পারে, হঠাৎ দ্য কজেস অফ ইওসিনোফিলিয়া, কোথায় কোথায় ইওসিনোফিল কাউন্ট বেশি পাবো। তাহলে এবিপিএ, ইজিপিএ এগুলো হচ্ছে ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে। A 33-year-old man presents with increasing symptoms of severe breathlessness on exercise. Up until the last few months, he had been holding down a job as a successful salesman. There is a history of smoking 8 to 10 cigarettes per day. His father died at a young age of severe chest disease. Routine blood tests reveals mildly jaundiced. ALT, AST are also outside the normal range. Chest X-ray reveals basal emphysema. So let's say young patient, emphysema আছে আর হেপাটিক ইম্পেয়ারমেন্ট আছে। তাহলে এই ধরনের লাং এবং লিভার এই দুইটা যদি ইনভলভমেন্ট করে ইয়ং পেশেন্ট হয়। স্মোকিং হিস্ট্রি খুব বেশি সিগনিফিকেন্ট না, জাস্ট কয়েক বছর ধরে 8 থেকে 10টা সিগারেট খাইতেছে। তাহলে নন স্মোকার পেশেন্ট বা স্মোকিং হিস্ট্রি বেশি সিগনিফিকেন্ট না, ইয়ং পেশেন্ট এমফাইসেমা, এটা যদি থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, আর এর সাথে পেশেন্টের হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। A 32-year-old contract spray painter presents to the respiratory clinic for review. His asthma is becoming increasingly difficult to control and has now requires fluticasone 500 microgram per day, salmeterol 100 microgram per day. He reports that the only time he has felt well in recent months is when he spent 3 weeks on holiday at his mother's house at the seaside. Chest X reveals mild hyperinflation. Lung function test reveals obstructive defect. Excellent. তাহলে এটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। তাহলে একজন স্প্রে পেইন্টার যার অ্যাজমা আছে, যখন সে হলিডেতে থাকে তখন সে ভালো থাকে। তাহলে অকুপেশনের একটা রিস্ক ফ্যাক্টর, যারা স্প্রে পেইন্টার এদের ক্ষেত্রে অ্যাজমা হওয়ার রিস্ক থাকে বেশি। আর এই পেশেন্টরা দেখা যায় কি হলিডেতে মানে যখন কাজ থেকে দূরে থাকে তখন সে ভালো থাকে। তাহলে এটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা, খুবই একটা টিপিক্যাল সিনারিও। তো অকুপেশনাল অ্যাজমা পরীক্ষায় খুব কমনলি আসে। ইউজুয়ালি পেশেন্টের একটা অকুপেশনাল হিস্ট্রি থাকে যেগুলোতে এরকম এক্সপোজার বা অ্যাজমা হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে। আর সাথে একটা হিস্ট্রি বলা থাকবে যে যখন সে ছুটিতে থাকে বা কোথাও ঘুরতে যায় তখন দেখা যাচ্ছে তার সিমটমস গুলো ইমপ্রুভ হয়। তাহলে এই ধরনের ফিচার্স থাকলে ডায়াগনোস হবে অকুপেশনাল অ্যাজমা। A 42-year-old woman has had Raynaud's phenomenon for many years, but now presents to her general practitioner with non-specific symptoms of shortness of breath and dry, non-productive cough, as well as heartburn and a fleeting arthalgia affecting a number of small joints. On examination, GP notices that her face appears a little waxy and expressionless. Hands are cold with nodular thickening of the skin over the fingers. There is telangiectasia. The most striking abnormality on the respiratory examination is find in expiratory crackles on chest auscultation. Chest X-ray reveals a fibrotic lung picture. Antinuclear antibodies are positive. তাহলে মিডল এজড ফিমেল পেশেন্ট, রেনল্ডস ফেনোমেনন আছে, জয়েন্ট পেইন আছে, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ড্রাই কাফ, সাথে পেশেন্টের টেলাঞ্জিয়েক্টাসিয়া আছে। অসকালটেশন করে দেখা গেছে ফাইন্ড এন এক্সপিরেটরি ক্র্যাকলস, আর সাথে ফাইব্রোটিক লাং পিকচার আছে, এএনএ পজিটিভ। ডায়াগনোসিস কি হবে? আচ্ছা, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস যদি হয় তাহলে রেনল্ডস আমরা কিভাবে এক্সপ্লেন করব? যখনই কোনো পেশেন্টের পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টাল লাং ডিজ লাইক প্রেজেন্টেশন থাকবে, এর সাথে
যদি জয়েন্ট পেইন, স্কিন র্যাশ বা রেনোস এগুলো থাকে তাহলে আমাদের কোনো কানেক্টিভিটি ডিজিজ চিন্তা করতে হবে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপর হচ্ছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, রিউমাটয়েড এগুলো পেশেন্টগুলো পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টাল লাং ডিজিজের মতন প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে এই পেশেন্টে যেহেতু রেনল্ডস আছে, স্কিন থিকেনিং আছে, টেলেনজেক্টেসিয়া আছে, সাথে ইন্টারস্টাল লাং ডিজিজ আছে, সো ডায়াগনোসিস হচ্ছে প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের জয়েন্ট পেইন থাকতে পারে, রেনল্ডস থাকতে পারে, এবং সাথে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস থাকতে পারে। এই পেশেন্টে যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করি তাহলে কি অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে? অ্যান্টি সেন্ট্রোমিয়ার। আচ্ছা, ইন্টারস্টাল লাং ডিজিজ বেশি হয় কোনটাতে? লোকালাইজড অর সিস্টেমিক? তাহলে ডিফিউজ কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিস হচ্ছে ইন্টারস্টাল লাং ডিজিজ বেশি হয়। ডিফিউজ কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিসে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে কোনটা? লিমিটেড কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিস বা হচ্ছে ক্রেস্ট সিনড্রোম, এই দুইটাতে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাচ্ছে, অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। এদের ক্ষেত্রে রিস্ক থাকে বেশি হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের। ওদিকে ডিফিউজ কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যান্টি এসসিএল 70 বা টপো আইসোমারেজ 1 অ্যান্টিবডি, এবং এদের ক্ষেত্রে ইন্টারস্টাল লাং ডিজিজ এবং হচ্ছে রেনাল ক্রাইসিস, এই দুটো হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, ইন্টারস্টাল লাং ডিজিজ একটা সিনারিও থাকবে, সাথে সিস্টেমিক স্ক্লেরোসিস, এরপর বলবে অ্যান্টিবডি পজিটিভ কোনটা হতে পারে পেশেন্টের ক্ষেত্রে। তার অ্যান্সার আছে অ্যান্টি এসসিএল 70 বা টপো আইসোমারেজ 1 অ্যান্টিবডি। ফেস লোকালাইজ ডিফিউজ যেটা হতে পারে, ফেস দেখে বোঝা যাবে না, দেখতে হবে পেশেন্টের ট্যাঙ্ক ইনভলভমেন্ট হয়েছে কিনা আর প্রক্সিমাল টু এলবো বা প্রক্সিমাল টু নি আছে কিনা। ফেস হচ্ছে লোকালাইজ ডিফিউজ, দুইটাতে ইনভলভমেন্ট হবে। আমাদের মেইন বিষয় হচ্ছে প্রক্সিমাল অর ডিস্টাল টু এলবো কিনা, এটার উপর ডিপেন্ড করে করা হবে। যদি পেশেন্টের ডিস্টাল টু এলবো ইনভলভমেন্ট থাকে, মানে প্রক্সিমাল না থাকে, তাহলে সেটা হচ্ছে লোকালাইজড। যদি প্রক্সিমাল টু এলবো ইনভলভমেন্ট থাকে বা চেস্ট ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে ডিফিউজ কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিস। আগের পেশেন্টের ক্ষেত্রে আমাদের কাছে ইন্টারস্টাল লাং ডিজিজের হিস্ট্রি আছে পেশেন্টের। ইন্টারস্টাল লাং ডিজিজ এটা হচ্ছে ডিফিউজ কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়, আর লোকালাইজড ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশনটা বেশি থাকে। তো নোটসে তো আলাদা করে লেখা আছে ওইটা, এটা এমএসসি পরীক্ষাতে খুব কমনলি পড়ে। A 61-year-old man with 40-pack year smoking history presents with chronic cough, hemoptysis, and weight loss. Chest X-ray reveals large mass at the left hilum, suggestive of bronchial carcinoma. Raised calcium. The diagnosis হচ্ছে large, squamous cell carcinoma of the bronchus. তাহলে squamous cell lung carcinoma প্রেজেন্টেশন আমরা বলছিলাম অলমোস্ট সব কেসেই হাইপারক্যালসিমিয়া সিনারিও দেওয়া থাকে। এই পেশেন্টের ইনিশিয়াল ট্রিটমেন্ট কি হবে? হাইপারক্যালসিমিয়া নর্মাল স্যালাইন। তাহলে পেশেন্টের মেইন হচ্ছে হাইড্রেশন মেনটেন করতে হবে। ইউজুয়ালি আইভি নর্মাল স্যালাইনটা বেশি প্রিফার করা হয়।
আর কোন কোন ম্যালিগনেন্সিতে হাইপারক্যালসিমিয়া হতে পারে? মাল্টিপল মায়োলোমা। মানে পরীক্ষায় সিনারিও দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ামার্স লাং কার্সিনোমা, মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমাতে হাইপারক্যালসিমিয়া হতে পারে। আর যেসব ম্যালিগনেন্সি বোনে মেটাস্টেসিস হয়, যেমন ব্রেস্ট কার্সিনোমা, এটাও তো হাইপারক্যালসিমিয়া হতে পারে। এই কন্ডিশনগুলোতে আমরা যদি প্যারাথাইরয়েড হরমোন দেখি, প্যারাথাইরয়েড হরমোন লেভেল কেমন থাকবে? কম থাকবে নাকি বেশি থাকবে? কম থাকবে, মানে সাপ্রেস থাকবে এগুলোতে, যেহেতু এখানে ক্যালসিয়াম অন্য কারণে বাড়তেছে। সো প্যারাথাইরয়েড হরমোন যখন এখানে ক্যালসিয়াম সেন্সিং করবে, সে তখন রিলিজ কমাই দিবে। স্কোমার্সের লাং কার্সিনোমাতে যে হাইপারক্যালসিমিয়া হয়, এই হাইপারক্যালসিমিয়া হওয়ার কারণ কি? স্কোমার্সের লাং কার্সিনোমাতে হচ্ছে প্যারাথাইরয়েড লাইক প্রোটিন রিলিজ হয়, প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, যেটার কারণে এখানে হাইপারক্যালসিমিয়া হয়। এটা হচ্ছে একটা প্যারানিওপ্লাস্টিক ফিচার। What is the most likely diagnosis in this case? A 73-year-old woman presents with weight loss and a chronic cough. Her husband has noticed that her pupil is constricted and her right eyelid is drooping. She has had pain in right shoulder for some months, which her general pediatrician described as probable rheumatism. X-ray reveals a mass in the right lung apex with possible lymphadenopathy at right high lung. Well, this is Horner syndrome caused by Pankos tumor. পেশেন্টের হচ্ছে মায়োসিস আছে, তো পার্শিয়াল টোসিস আছে, আর সাথে রাইট আর্মে পেইন আছে। A 53-year-old parrot expert is present for review. For some months, he has suffered increasing tiredness, high fever at night, cough, and muscle ache. Chest X-ray reveals diffuse pneumonic picture, WBC count normal, transaminase just above normal range, blood culture negative. তাহলে এটা খুবই কমন একটা প্রশ্ন পরীক্ষার জন্য। কোনো পেশেন্টের যদি প্যারোট এক্সপোজার থাকে বা বার্ড এক্সপোজার থাকে, সাথে যদি পেশেন্টের নিউমোনিয়া হয়, ডায়াগনোসিস ক্ল্যামাইডিয়া সিটোসি নিউমোনিয়া বা সিটোসিস। An 81-year-old woman who had consulted her GP with symptoms of flu 2 weeks earlier now presents to the emergency department. For the past few days, she has had increasing cough associated with purulent sputum and hemoptysis. Her daughter visited and noticed that she had become acutely confused and asked an ambulance. On arrival to the department, she has found to be agitated with respiratory rate 35 beats per minute. Blood gas reveals that she is hypoxic. WBC count is 20,000 per cubic millimeter. Predominantly neutrophil. Creatine concentration 250 micromolar per liter. Chest X reveals passage areas of consolidation with necrosis and empyema formation.
এক্সেলেন্ট। তাহলে পেশেন্টের এখানে দুইটা ক্লু আছে। পেশেন্টের মেইন প্রেজেন্টেশন নিউমোনিয়া লাইক ফিভার আছে, কাফ আছে, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন আছে। ক্লুর মধ্যে কি আছে? একটা হিস্ট্রি অফ ফ্লু লাইক ইলনেস আছে। আর কি আছে? এক্সরে আছে নেক্রোসিস এন্ড এমপাইমা আছে। তাহলে ফ্লু লাইক ইলনেসের পরে যদি নিউমোনিয়া হয়, তাহলে মোস্ট লাইকলি অর্গানিজমস হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস। এছাড়া নেক্রোটাইজিং লেশন, এমপাইমা, নিউমোথোরাক্স, ক্যাভিটাইলেশন, এগুলো হচ্ছে স্টেফ অরিয়াসে বেশি হয়। তাহলে নিউমোনিয়া হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে বিভিন্ন সিনারিও দিয়ে নিউমোনিয়ার প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এটা হচ্ছে আরেকটা সিনারিও নিউমোনিয়ার। An 18-year-old student presents to the emergency department suffering from severe pharyngitis and earache. There is also lethargy and muscle ache, complaints of wheezing, but there is no previous history of asthma. On examination, he has non-exudative pharyngitis, bolus meningitis, wheeze on auscultation, but no evidence of consolidation. There is erythema nodosum, WC count 14 into 10 to the 9 per liter, cold agglutinins are detected. Chest X-ray reveals dramatic upper lobe consolidation quite out of proportion with the clinical examination findings. লেন্স আছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। মাইকোপ্লাজমা সিনারিও পরীক্ষা কয়েকভাবে আসতে পারে। সবথেকে কমন যেটা আসে সেটা হচ্ছে পজিটিভ কোল্ড অ্যাগ্লুটিনিন টেস্ট, মানে এখানে হিমোলাইসিস হয় এবং এটা কোল্ড অ্যান্টিবডি মেডিয়েটেড। এছাড়া আরো কিছু সিনারিও আছে, যেমন এগুলো আছে, যেমন ইরাইথমা নোডোসাম, তারপর হচ্ছে বুলাস মেনিনজাইটিস, আর একটা হচ্ছে dramatic upper lobe consolidation quite out of proportion with the clinical examination findings. তাহলে মাইকোপ্লাজমা নিউমোনিয়া দিয়ে যখন ইনফেকশন হয়, এক্স-রে ফাইন্ডিংস থাকে খুবই সিভিয়ার, সেই তুলনায় দেখা যায় এক্সামিনেশন ফাইন্ডিংস তেমন কিছু পাওয়া যায় না। মানে এক্স-রে দেখতে মনে হবে যে লাংস অবস্থা খুব খারাপ, বাট আপনি যখন এক্সামিনেশন করবেন তখন ফাইন্ডিংসগুলো অত বেশি সিভিয়ার না। তাহলে এটা হচ্ছে আরেকটা ক্লু ফর মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। তাহলে সবগুলোই মনে রাখা লাগবে কি কি ক্লুতে আসতে পারে। পরীক্ষায় কমনলি আসা আমাদের এফসিস পরীক্ষাতে কোল্ড অ্যাগ্লুটিন বা হিমোলাইসিসের ফিচার্স দিয়ে ইয়ং পেশেন্ট, এই ধরনের সিনারি বেশি থাকে। আর এমআরসি পরীক্ষাতে বাকি অন্যান্য সিনারি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইরাইথমা নোডোসাম, বুলাস মেনিনজাইটিস, আর একটা হচ্ছে হিমোলাইসিস বা কোল্ড পজিটিভ, এগুলো যে কোনো একটা থাকলে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া পজিটিভ অর্গানিজম। A 74-year-old man with previously stable emphysema presents to acute emergency with right-sided pleuritic chest pain, sudden increase in shortness of breath, no other associated symptoms, and no signs to suggest acute infection. Appears to be decreased vocal resonance over the upper right side of the chest. What is the most likely diagnosis? এটা হচ্ছে স্পন্টেনাস নিউমোথোরাক্স। পেশেন্টের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আগে থেকে এমফাইসেমা আছে, এখন প্রেজেন্ট করছে সাডেন চেস্ট পেইন হুইচ ইজ প্লুরাইটিক ইন নেচার অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ, আর সাথে কি আছে ডিমিনিশড ভোকাল রেজোনেন্স। টিপিক্যাল সিনারিও ফর স্পন্টেনাস নিউমোথোরাক্স। An overweight 54-year-old man landed at Heathrow Airport after a long-haul flight from Australia and collapsed while waiting for his luggage. After fluid resuscitation, his blood pressure is 80 millimeter mercury. Systolic blood pressure, partial oxygen 6.3, partial pressure of carbon dioxide 3.1 kilopascal. Chest X reveals possible slight elevation of the right hemidiaphragm. Electrocardiography reveals tachycardia. Apparently, he had a cough and was laid up for a few days before traveling. Excellent. তাহলে এটা হচ্ছে সিনারি ফর পালমোনারি এম্বলিজম। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে তার লং ট্রাভেলিং হিস্ট্রি আছে।
এরকম লং ট্রাভেলিং এর পরে যদি কোনো পেশেন্ট চেস্ট পেইন শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে পালমোনারি এম্বোলিজম। সেই পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে? পেশেন্টের আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, এরপরে বিপি আছে এখন 80 মিলিলিটার মার্কারি, অ্যান্টি কোয়াগুলেন্ট। আর কেউ? তো পেশেন্ট কি হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল? তাহলে পালমোনারি এম্বোলিজমের ট্রিটমেন্ট ডিপেন্ড করবে হচ্ছে পেশেন্টের হিমোডিনামিক স্ট্যাটাস কেমন আছে। যদি পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 মিলিমিটার মার্কারি থাকে তাহলে এটি বলে পেশেন্ট হচ্ছে হিমোডিনামিক্যালি আনস্টেবল। এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কেমন হবে? সার্জারি না? তাহলে আনস্টেবল পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হচ্ছে থ্রোম্বোলাইসিস। আর যদি স্টেবল পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট দেবো। তাহলে এটা একটু খেয়াল করে দেখা লাগবে, পরীক্ষায় কিন্তু মানে প্রশ্ন এইভাবে আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আনস্টেবলের সিনারিও বেশি থাকে। A 67-year-old man who suffers from recurrent ventricular tachycardia has been taking amiodarone 200 mg daily for 5 years, as well as phenytoin for epilepsy and NSAID for arthritis. Over the past few months, he has developed progressive shortness of breath on exertion. Lung function test reveals restrictive picture. Chest X is suggestive of diffuse lung fibrosis. লাং ফাইব্রোসিস করে কোন কোন ড্রাগ? এনএসআইডি কি লাং ফাইব্রোসিস করে? এক্সিলেন্ট। তাহলে হচ্ছে এটা অ্যামায়োডান ইনডিউসড লাং ফাইব্রোসিস। এটা কি লোয়ার জোন ফাইব্রোসিস হবে নাকি আপার জোন হবে? লোয়ার জোন। তাহলে ড্রাগ গুলো হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস করে। ড্রাগের নাম আমরা এর আগেও কয়েকবার পড়ছিলাম। আর কোন কোন ড্রাগ আছে অ্যামায়োডান বাদে? মিথোট্রিকজেট, বিলিওমাইসিন, নাইট্রোফ্রন্টাইন, তারপর হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। লেস কমন। তাদের উপরে ড্রাগগুলো মনে রাখা লাগবে যেগুলো কমনলি ইউজ করি আমরা। অ্যামিডাজন, মিথোট্রিকজেট, নাইট্রোফ্রন্টাইন, তারপর হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। এগুলোতে কমনলি পরীক্ষার সিনারিও আসতে পারে। A patient with সালফাসালাজেন also lung disease করতে পারে অনেক সময়। A patient with small cell lung cancer has a serum sodium concentration 121 millimole per liter. The patient is asymptomatic. What is the most appropriate therapy? Patient তো asymptomatic. Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে fluid restriction. আচ্ছা, একটা হাইপোনাট্রিয়ামিয়া পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি জিনিস দেখবো বলেন তো? ওয়ার্ডে একটা হাইপোনাট্রিয়ামিয়া পেশেন্ট আসলো মনে করেন, এই পেশেন্টের কিভাবে ট্রিটমেন্ট করবো এটার জন্য আমাদের কি কি জিনিস দেখা উচিত?
ভাইটালস উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করবে না। কনসিয়াসনেস এটা একটা হইতে পারে। একটা দেখবো হচ্ছে পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, নিউরোলজিক্যাল কোনো ফিচার্স আছে কিনা, যেমন পেশেন্টের সিজার আছে কিনা, সিজার বা কনভালশন আছে কিনা, আনকনসিয়াস কিনা বা কোমাটোস কিনা। আর কি দেখবো? আচ্ছা মনে করেন সিআরডের পেশেন্ট, এদের তো আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি। যদি অ্যাডিসনসের পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আমরা কি ফ্লুইড রেস্ট্রিকশন করি নাকি ফ্লুইড দিই? অ্যাডিসনস হলে আমরা কি করি? আইভি নর্মাল স্যালাইন দিই। সিআর হলে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করতেছি। আবার কোনো পেশেন্টের যদি হার্ট ফেলার সাথে হাইপোনেট্রিমে থাকে তাদের ক্ষেত্রে আমরা ডাইজেটিক দিই। এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে? তিনটা পেশেন্টের হাইপোনেট্রিমি আছে, ট্রিটমেন্ট ডিফারেন্ট। তাহলে ভলম, আমাদের সেকেন্ড যদি দেখবো পেশেন্টের ভলম স্ট্যাটাস দেখতে হবে। থার্ড কি দেখবো? মনে করেন একটা পেশেন্টের হিস্ট্রি হচ্ছে একদিনের, আর একটা পেশেন্ট হিস্ট্রি হচ্ছে 1 মাসের, দুইজনেরই সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, দুইজনের ম্যানেজমেন্ট প্ল্যান কি সেম হবে? ডিউরেশনটা আসলে বেশি দেওয়া গেছে, 48 আওয়ার্স দিলে ভালো হতো, কি লেস দেন 48 আওয়ার্স আর মোর দেন 48 আওয়ার্স, এটা দিলে আরো সহজ হতো। তাহলে ইন শর্ট যদি আমরা বলি হাইপোনেট্রিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা তিনটা জিনিস দেখবো। একটা হচ্ছে পেশেন্ট সিমটোমেটিক কিনা, সিভিয়ারলি নিউরোলজিক্যাল কোনো ফিচার্স আছে কিনা, এটা 1 নম্বর। 2 নম্বর দেখবো হচ্ছে আমরা পেশেন্টের অ্যাকিউট অনসেট নাকি ক্রনিক অনসেট। থার্ড দেখবো হচ্ছে সিভিয়ারিটি, এটা কি সিভিয়ার হাইপোনেট্রিমিয়া মাইল্ড নাকি মডারেট। আর ফোর্থ দেখবো হচ্ছে ভলম স্ট্যাটাস। তাহলে কোনো পেশেন্টের নিউরোলজিক্যাল ফিচার্স থাকে, পেশেন্টের সিজার হইতেছে বা আনকনসিয়াস বা কোমাটোস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে র্যাপিডলি কারেক্ট করতে হবে। যদি পেশেন্টের অ্যাকিউট হাইপোনেট্রিমিয়া হয় তাহলে আমরা র্যাপিড কারেকশন করতে পারবো। যদি ক্রনিক হাইপোনেট্রিমিয়া হয় তাহলে স্লো কারেকশন করতে হবে। আমরা যদি ক্রনিক হাইপোনেট্রিমিয়াতে র্যাপিড কারেকশন করি তাহলে কি সমস্যা হবে? তাহলে ডিমাইলেশন সিনড্রোম ডেভেলপ করতে পারে। এটাকে বলা হয় অসমোটিক ডিমাইলেশন সিনড্রোম, ওডিএস। এটা সব থেকে বেশি কমন সাইট হচ্ছে পন্সে, এর কারণে বলা হয় পন্টাইন ডিমাইলেশন। এটা মেন নাম হচ্ছে অসমোটিক ডিমাইলেশন। পন্স বাদে অন্য জায়গায় হইতে পারে, বেসাল গ্যাংলিয়াতে হইতে পারে, কমনলি পন্সে হয়। তাহলে অ্যাকিউট না ক্রনিক এটা আমাদের হিস্ট্রি না লাগবে, পেশেন্টের কতদিনের হিস্ট্রি। তারপর হচ্ছে সিভিআইটি, মাইল্ড টু মডারেট হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওরাল বা নর্মাল স্যালাইন দিতে পারি। যদি বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে হয়তো 3% দেওয়া লাগতে পারে, এটা ডিপেন্ড করবে সিভিআইটির উপরে। অ্যান্ড থার্ড হচ্ছে ভলম স্ট্যাটাস, পেশেন্টের কি হাইপোভলমিক নাকি ইউভলমিক নাকি হাইপারভলমিক। যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, দেখো এই পেশেন্টটা তার সিমটমস নেই, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ডিপেন্ড করবে ভলম স্ট্যাটাসের উপরে। যদি পেশেন্ট হাইপোভলিউমিক হয়, পেশেন্টের ভমিটিং হয়েছে বা ডায়রিয়া হয়েছে বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়েছে, পেশেন্টের ভলিউম কমে গেছে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে আইভি ফ্লুইড। যদি অ্যাকিউট সিমটোমেটিক হয় তাহলে আমরা 3% দিব, না হলে আমরা নর্মাল স্যালাইন দিব। যদি পেশেন্ট ইউভলমিক হয়, যেমন সিআর, সাইকোজেনিক পলিডিপসিয়া, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করব। তাহলে তার ভলিউম ঠিকই আছে, শুধু ফ্লুইড ওভারলোড হয়েছে, আমরা সেটাকে রেস্ট্রিকশন করে দিব। সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট আলাদা হতে পারে।
আর যদি পেশেন্টের ভলিউম ওভারলোড থাকে, যেমন হার্ট ফেলের পেশেন্ট, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট, সিএলডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লুইড কমাইতে হবে আগে। তাদের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ডাইউরেটিক্স। আইভি দিতে পারি, বদল দিতে পারি, আইভিটা বাদ দিই, ডাইউরেটিক্স দিব। তাহলে এটা ডিপেন্ড করতে হচ্ছে ভলিউম স্ট্যাটাসের উপরে। পেশেন্ট কি হাইপোভলিউমিক নাকি ইউভলিউমিক নাকি হাইপোভলিউমিক, এটার উপর একটা ট্রিটমেন্ট প্যাটার্ন ডিপেন্ড করবে। যদি পেশেন্ট অ্যাকিউট সিভিয়ার সিমটোমেটিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3% চয়েস করবো। আদারওয়াইজ আমরা নর্মাল স্যালাইন বা ওরাল সল্ট দিব। এটা ডিপেন্ড করবে হচ্ছে সিভিয়ারিটির উপরে, সিভিয়ারিটি অ্যান্ড সিমটোমেটিক কিনা। আরেকটা কি বলছিলাম আমরা, অ্যাকিউট নাকি ক্রনিক। তাহলে অ্যাকিউট হলে আমরা করবো হচ্ছে র্যাপিড কারেকশন, আর ক্রনিক হলে আমরা করবো স্লো কারেকশন। তাহলে স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে কমন কজ হচ্ছে সিআর। তাহলে সেটা হচ্ছে ইউভলিউমিক হাইপোনাট্রেমিয়া। এই ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অপশন হচ্ছে দুইটা। যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, অ্যাকিউট সিভিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 3% দিতে পারি। আর যদি পেশেন্ট স্টেবল, পেশেন্ট অ্যাসিমটোমেটিক হয়, তাহলে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করতে পারি। ইউজুয়ালি সিআরডি পেশেন্টের সিমটোমেটিক বা খুব সিভিয়ার হাইপোনাট্রেমিয়া লেস কমন। তাহলে সিআরডি ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করা। এই পেশেন্টটাই যদি বলতো যে স্মল সেল লাং কার্সিনোমার সাথে হাইপোনাট্রেমিয়া আছে, হাইপারক্যালেমিয়া আছে, পোস্টাল ড্রপ আছে পেশেন্টের, তাহলে ডায়াগনোসিস কি হতো? অ্যাডিসনস। তাহলে অ্যাডনাল মেটাস্টেসিস হইতে পারে স্মল সেল লাং কার্সিনোমা, সেখান থেকে অ্যাডিসনস ডেভেলপ করতে পারে। এই সিনারিও দিলে তখন ম্যানেজমেন্ট কি হবে এই হাইপোনাট্রেমিয়া? তাহলে তখন আসবে হচ্ছে আমাদের আইভি ফ্লুইড, নর্মাল স্যালাইন দিব, সাথে হচ্ছে এই যে সেকেন্ড অপশন গ্লুকোকর্টিকয়েডস। তাহলে আইভি হাইড্রোকর্টিসন দেবো, আইভি ফ্লুইড দেবো। এই পেশেন্টটাই যদি সেম সিনারি দিয়ে বলে পেশেন্টের সিজার হইতেছে, কনভার্সন হচ্ছে, তখন ট্রিটমেন্ট কি হবে? তখন আসবে যে পরেরটা, হাইপারটনিক ফ্লুইড ইনফিউশন 3% সোডিয়াম ক্লোরাইড। পেশেন্ট যদি সিজার হয়, তখন আমাদের র্যাপিড কারেকশন দরকার, তখন নর্মাল স্যালাইন টুকটুক করে দিলে তখন অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দেবো তখন। তাহলে সোডিয়াম হাইপোনাট্রিয়া ম্যানেজমেন্ট এইভাবে আলাদা আলাদা পড়তে হবে আর কি, একটা সিনার জন্য এক রকম ম্যানেজমেন্ট। একটু কি বোঝা গেছে? আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল মনে হয়। আচ্ছা, এটাই শেষ কোশ্চেন, আর প্রশ্ন নাই। তাহলে কোনো প্রশ্ন আছে আজকে টপিক থেকে? যদি থাকে তাহলে বলতে পারেন, আমরা আবার রিপিট ডিসকাশন করবো। তা না হলে ক্লাস এ পর্যন্তই। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।